সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা। সচিবালয়ে আগুনের কারণ খুঁজছে তদন্ত কমিটি, আলামত সংগ্রহে ক্রাইম সিন ইউনিট। জাহাজের 7 খুনের বিচার দাবিতে নৌ শ্রমিকদের কর্মবিরতি, পণ্য পরিবহনে ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে। ঐক্য সংস্কার ও নির্বাচন শিরোনামে জাতীয় সংলাপে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগিয়ে যাবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছে নাহিদ সিরাজি নিম্মি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী সেশন ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিটি নাগরিকের জাতীয় ঐক্যের লক্ষ্যে আয়োজিত এই সংলাপে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বিষয়ে সকলের ঐক্যমত প্রয়োজন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ রূপান্তর পর্বে প্রবেশ করেছে বলে এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে ভয়াবহ আগুনের উৎস ও কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে একাধিক তদন্ত কমিটি। সকালে কমিটির সদস্যরা আসেন সচিবালয়ে, একে একে প্রবেশ করেন ভেতরে। সিআইডির ক্রাইম সিন ইউনিটও কাজ শুরু করেছেন আলামত সংগ্রহের। এদিনও কড়া নিরাপত্তার চাদরে মোড়া আছে পুরো সচিবালয় এলাকা। এদিকে এ অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সচিবালয়ের মতো কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। বুধবার রাতে লাগা ভয়াবহ এ আগুনে পুড়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি। 7 নম্বর ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত প্রায় সবকিছু পুড়ে হয়েছে অঙ্গার। এদিকে সচিবালয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের ডিজি জানালেন, আগুনের কারণ জানা যাবে তদন্ত শেষে। আমরা যেটা বলি, আমাদের তো তদন্ত চলতেছে, তদন্তের কাজটা শুরু হয়েছে মাত্র। যে তদন্তের কাজটা শুরু হয়েছে আর কিছুই হয় নাই। আমরা কাজটা করছি, ভিজিট করেছেন, স্যাররা ছিলেন, শেষ। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, তদন্ত কমিটি বা ক্রাইম সিন ইউনিটের সদস্যরা কি ভেতরে আছেন না বেরিয়ে এসেছেন? আপনার কাছে জানবো ওই সর্বশেষ পরিস্থিতি। বুশরা, একটু আগে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে ডিজি, উনি তদন্ত কমিটির সদস্য, তিনি আমাদের সাথে কথা বলেছেন। আমরা তাকে দেখেছি যে ভিতরে পরিদর্শন শেষে তদন্ত কমিটির যে সদস্যরা রয়েছেন তারা ভিতরে পরিদর্শন করেছেন, তদন্ত করছেন। তদন্ত কাজ শেষে তারা একে একে চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় আমরা ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ, ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে যেটি বললেন যে তদন্ত শেষ হওয়ার আগে ওনারা আসলে কিছুই বলতে পারবেন না যে এটি নাশকতা নাকি হচ্ছে এটা পরিকল্পিত কোনো অগ্নিকাণ্ড ছিল। আর সকাল থেকে হচ্ছে
এই কেন্দ্রীয় তদন্ত কমিটি ছাড়াও ক্যাবিনেট ডিভিশনে গঠিত তদন্ত কমিটি ছাড়াও আরও যে আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের যে নিজস্ব তদন্ত কমিটি রয়েছে তারাও তদন্ত করছে। আর আরেকটি বিষয় যে এখানে গতকাল থেকে কিন্তু সচিবালয়ে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দেওয়ার জন্য হচ্ছে ডিপিডিসির যে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্য যে কারিগরি লোকজন রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তারা ভিতরে কাজ করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ভিতরে যে সাব পাওয়ার স্টেশনটি রয়েছে সেটি এখনও অক্ষত রয়েছে। পানি নিষ্কাশন সাপেক্ষেই এটিতে আসলে তারা বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন। আর এখানে সচিবালয়ে আজকেও নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এখানে ভিতরে তদন্ত সংশ্লিষ্ট এবং আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট লোকজন ছাড়া ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সাথে এখন আছেন আমাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার দীপু শিকদার। তিনি আসলে সকাল থেকে এইখানে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা খোঁজ খবর নিচ্ছিলেন। আমরা এখন সরাসরি তার কাছ থেকে জানবো এই ঘটনায় আসলে দীপু শিকদার কি দেখলেন। ধন্যবাদ মফিউর আপনাকে। আমি সকালে শাহবাগ থানা গিয়েছিলাম, যেটা হচ্ছে যে এই ঘটনা সাধারণত আমরা দেখি যে একটি অভিযোগ বা মামলা হয়, কিন্তু থানা থেকে যেটা জানানো হয়েছে যে যেহেতু একটা তদন্ত কমিটি, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটির রিপোর্ট না হওয়া পর্যন্ত তারা কোনো মামলা করার কোনো সিদ্ধান্ত কথা তারা এখনও জানতে পারেনি। আর আরেকটা বিষয় যে গত রাত আগুন যেদিন ধরলো, ওই রাত্রে যে ফায়ার ফাইটার এখানে ট্রাক চাপায় মারা গিয়েছিলেন, গতকালকেই কিন্তু দুজন ট্রাকের সাথে যারা ছিলেন এরকম দুজনকে বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে কিন্তু কোর্টে চালান দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে। আর যে আরেকটা আপনি দেখেছেন যে এখানে যারা তদন্ত কমিটির সদস্যরা তারা এসছে, এখানে ভিজিট করেছেন। একমাত্র কিন্তু ফায়ার সার্ভিসের ডিজি যেটা জানিয়েছেন যে তদন্ত চলছে, এরপরে কিন্তু বিস্তারিত তারা বলতে পারবেন। আসলে আমরা যাই শুনছি যে মানে তদন্তের আগে বা কেউ কোনো কথা বলতে চাচ্ছে না আর কি। এই আসলে তদন্ত কমিটি কে আছেন এটি আমরা নিশ্চয়ই জানতে পেরেছি। কয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে? 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন আছে, এখানে ডিএমপি পুলিশ থেকে আছে। তো তারা তো এসেছিলেন, আপনি দেখেছেন। আমরা আশা করছি যে হয়তো দুপুরের পরে আরেক দফা এখানে আসবে, তখন হয়তো যদি আমরা কোনো আপডেট পাই আমরা জানাবো। ধন্যবাদ দীপু শিকদার আপনাকে। আপনি শুনছিলেন যে তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন তারা এখানে কথা বলেছেন। আরেকটি বিষয় আপনাকে দেখাতে চাই যে আপনার মাধ্যমে যদি একটু দেখাতে পারি যে এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি যে তদন্ত কমিটি হচ্ছে 8 সদস্যের তদন্ত কমিটি। এখানে প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তাকে প্রদান করা হয়েছে। এর সাথে রয়েছেন পুলিশ মহাপরিদর্শক, তারপর রয়েছেন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। এইরকম 8 জন, বুয়েটেরও একজন রয়েছেন। এইভাবে 8 জন সদস্য রয়েছেন এই তদন্ত কমিটিতে। তারা অনুসন্ধান করে বের করবেন যে এই তদন্তের এই অগ্নিকাণ্ডের উৎস কি, কারণ কি, সবকিছু তারা তদন্ত করে বের করবেন এবং একই সময় তারা সুপারিশও দেবেন যাতে এই ধরনের অগ্নিকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ভিতরে এখনও কিন্তু ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করার চেষ্টা করছে। তো বুশরা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মফিউর আপনাকে। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কেবলই নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা? সচিবালয়ে আগুন লাগার কারণ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, একই সময়ে ভবনের দুপাশেই কেন জ্বলছিল আগুন? বিশেষজ্ঞদের ধারণা, বৈদ্যুতিক তারের কারণেও 2 জায়গাতেই আগুন ছড়াতে পারে। তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ের 7 নম্বর ভবনের দক্ষিণ এবং উত্তর প্রান্তে আগুন দেখা গেলেও মাঝখানের বড় স্থানে সে সময় আগুন দেখা যায়নি। বিষয়টি নাশকতা হতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক এই শীর্ষকর্তা। আগুনটা মুভ করে থ্রো টেম্পারেচার আসলে এখানে। সো একদিকে আগুন লাগলে টেম্পারেচার মাধ্যমে এটা ফ্লো করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আগুনটা দূরে এক জায়গায় আগুন লেগেছে ওখান থেকে। সুতরাং সেটা হয়তো আমরা যেটাকে বলছি এটা কত নাশকতা হতেও পারে, যদি আমরা ডেফিনেটলি যদি এনকোয়ারি করে সঠিকভাবে আমার তথ্য আর পেতে পারি, সেটা দিয়ে বলা যাবে। সেটাও আমরা উই ক্যানট জাস্ট রুল আউট, আসলে সেটা হতে পারে আসলে এখানে।
একই সাথে বৈদ্যুতিক তারের কারণেও আগুন ভিন্ন ভিন্ন স্থানে ছড়াতে পারে বলেও মনে করেন তিনি। ইলেকট্রিক্যালের ব্যাপারটা ওটা হতে পারে, উই ক্যান অলসো, সেটাও ইগনোর করা যায় না। ইলেকট্রিক্যাল মনে করেন শর্ট সার্কিটটা এক মাথা অন্য মাথা হতে হবে। ইলেকট্রিক্যাল যে কমপ্লায়েন্স যেগুলো আছে, ইলেকট্রিক্যালের অ্যাপ্লায়েন্স, এগুলো তো মনে করেন এটা শর্ট সার্কিটটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এটা তো একটা প্যাটার্নও ডিফারেন্ট মনে করে এটা। ফায়ার সার্ভিসকে আগুনের তথ্য দেরিতে দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়েছে বলে মনে করেন তিনি। আগুনটা এমন ভাবে চলে গিয়েছে, যারা ডিউটি ছিল তারাও কিন্তু ইনফরমেশনটা দেরি করে দিয়েছে। আসলে আমি যেটা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পারলাম, এর আগে সচিবালয়ে ঢোকার ফটক প্রশস্ত করার তাগিদ দেওয়া হলেও তা মানা হয়নি বলে জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে জাহাজে 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এতে পণ্য পরিবহনে দেখা দিয়েছে ভোগান্তি, নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। তবে যাত্রীবাহী নৌযান থাকছে কর্মবিরতির আওতামুক্ত। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় জাহাজ এমবি আল বাখেরায় 7 শ্রমিক খুনের ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাহাজের কর্মচারী জুয়েলের দেয়া তথ্যে হত্যায় জড়িত সন্দেহে ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আটক করা হয়। তবে নৌযান শ্রমিক ফেডারেশন বলছে এ ঘটনায় ইরফান ছাড়াও আরও অনেকে জড়িত। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ কয়েক দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ফেডারেশনটি। বৃহস্পতিবার রাত 12টা 1 মিনিট থেকে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন নৌযান শ্রমিকরা। হতাহতের শিকার পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিও তাদের। 7 জন মারা গেছে, এদের প্রত্যেকটা লোকের 20 লক্ষ করে টাকা জরিমানা দিতে হবে, না দিলে আমাদের যে ধর্মঘট, এই ধর্মঘট চলবেই। আকাশ মণ্ডল একা মারে নাকি, এমনি যে 7 জনকে মারছে এমনি আরো আকাশ মণ্ডলের সাথে লোক আছে। এদিকে 7 খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে 7 দিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা। সচিবালয়ে আগুনের কারণ খুঁজছে তদন্ত কমিটি, আলামত সংগ্রহে ক্রাইম সিন ইউনিট। জাহাজের 7 খুনের বিচার দাবিতে নৌ শ্রমিকদের কর্মবিরতি, পণ্য পরিবহনে ভোগান্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।